আমার মামার স্ত্রী দেখতে খুবই আকর্ষণীয় ছিলেন। প্রথম দিন তিনি যখন তার স্বামীর ঘরে যাচ্ছিলেন, যাওয়ার সময় আমাকে এক নজর দেখে হালকা হেসে ইঙ্গিত করলেন। মনে হচ্ছিল যেন তার মনে আমার প্রতি একটু আলাদা আকর্ষণ কাজ করছিল। একদিন দুপুরবেলা বাড়িতে কেউ ছিল না, মামা তখন বাইরে ছিল। সেই সময় হঠাৎ করে মামি আমাকে ফোন করলেন। তার ফোন পেয়ে আমি দ্রুত বাড়িতে গেলাম এবং দেখি তিনি একা বসে নীরবে কিছু ভাবছেন। তিনি অনেক সুন্দর করে সেজে গুজেছিলেন। মামি একদিন বললেন, তোর মামা অনেক ব্যস্ত থাকেন, আগের মতো সময় দিতে পারেন না। আমি অনেক কিছু আশা করেছিলাম, কিন্তু তা এখনো পুরোপুরি পাইনি। আজ তুই একটু তার কাজে সাহায্য করবি। আমি বিস্মিত হয়ে বললাম, মামি, আমি তো এখনো তরুণ, মাত্র 18। মামি হেসে বললেন, চিন্তা করিস না, একটু মনোযোগ দিলে সবকিছুই সহজ হয়ে যাবে। তারপর মামি, বন্ধুরা রেডি হয়ে যাও, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, তাই কেউ মিস করো না। আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। এই গল্পে আমি একজন তরুণ ছেলের চরিত্রে অভিনয় করছি। আমার মামি ছিল অসাধারণ সুন্দর। তার ব্যবহার ছিল অনেক ভালোই। জানি না কেন বিয়ের পর থেকেই তিনি আমার দিকে বেশি নজর রাখছিলেন, যা আমাকে অবাক করত। মা চলে যাওয়ার পর থেকে আমার জীবনটা একাকী হয়ে পড়েছিল। আমি তখন অনেক ছোট ছিলাম যখন বাবা আমাদের পরিবারকে ছেড়ে চলে যান। তারপর থেকে মা একাই আমাকে মানুষ করার দায়িত্ব নিয়েছিলেন। কয়েক মাস আগে মাও আমাদের ছেড়ে চলে গেলেন, যা আমার জন্য এক বিশাল আঘাত ছিল। আমার মামা তখন আমাদের সাথেই থাকতেন। তিনি চুপচাপ হয়ে গিয়েছিলেন, সবসময় আমার মায়ের স্মৃতির মধ্যে ডুবে থাকতেন। আর আমি তখন একেবারেই ছোট ছিলাম, নতুন বাস্তবতাকে বোঝার জন্য, তবে আমি নিজেকে সামলে নিয়েছিলাম। মামা খুবই আবেগপ্রবণ একজন মানুষ ছিল। এখন তো তিনি প্রায়ই রাতে মদ্যপান করে বাড়ি ফিরতেন এবং বাড়ি এসে না খেয়েই ঘুমিয়ে পড়তেন। আমি শুধু চুপচাপ তাকে দেখে যেতাম। একদিন মায়ের এক বান্ধবী আমাদের বাড়িতে এসেছিলেন। তিনিও মায়ের চলে যাওয়ার খবর শুনেছিলেন, তাই 3-4 দিন আমাদের সাথে থাকলেন। তিনি মামার ব্যবহার লক্ষ্য করলেন এবং বললেন, এখন তোর বিয়ে করা উচিত। বাড়িতে যদি কোনো মেয়ে থাকে তাহলে সে তোকে এবং তোর ছোট ভাগ্নাকে সামলাতে পারবে। আমি দেখছি তোমরা দুজন একে অপরের থেকে দূরে সরে যাচ্ছ। তিনি আরও বললেন, একজন নারীই পারে একটা বাড়িকে সুন্দর বানাতে। আন্টির কথায় মামা সম্মতি দিলেন। এরপর আন্টি ভাইয়ার জন্য উপযুক্ত মেয়ে খুঁজতে শুরু করলেন। যেদিন আন্টি তাদের বাড়ি গেলেন, সেই রাতেই মামা নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরলেন। তার সাথে ছিল একটি মেয়ে। সে মামার হাত ধরে তাকে ঘর পর্যন্ত নিয়ে গেলেন এবং তারপর তাকে ঘরে রেখে চলে গেলেন। পরের দিন সকালে সেই মেয়েটি আমাদের বাড়ির কলিং বেল বাজিয়ে মামার ব্যাপারে জিজ্ঞেস করল। তারপর সে রান্নাঘরে গিয়ে আমাদের জন্য জলখাবার বানাতে শুরু করল। জলখাবার খেয়ে আমি কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। কিন্তু মামা তখনও ঘুমাচ্ছিলেন। তাকে জাগানোর সাহস আমার হয়নি। দুপুরে যখন আমি বাড়ি ফিরলাম, তখন দেখলাম মামা বাড়িতে নেই। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বসার ঘরে এসে দেখি বাড়ির কলিং বেল বাজল। দরজা খুলতেই দেখলাম মামা সেই মেয়েটির সাথে বিয়ে করে বাড়ি ফিরেছে। তাদের গলায় বিয়ের মালা ছিল। আমি বিস্ময়ের সাথে তাদের দিকে তাকিয়েছিলাম। তখন মামা হাসতে হাসতে বলল, কিরে কুনাল, এভাবে অবাক হয়ে তাকিয়ে আছিস কেন? এ তোর মামি তানিয়া। যা, ভেতর থেকে আরতির থালা নিয়ে আয়। মামার বিয়ে দেখে আমি খুশি হয়েছিলাম, কিন্তু আশ্চর্য হলাম এই ভেবে যে মামা লাভ ম্যারেজ করেছে। যদিও আমি বেশি কিছু জানতে চাইনি। তাড়াতাড়ি আরতির থালা এনে তাদের ঘরে প্রবেশ করালাম। নতুন মামি অনেক সুন্দর ছিল। তাকে দেখে আমি অবাক হয়েছিলাম। নতুন মামি বাড়িতে আসার পর থেকেই ঘরের সব দায়িত্ব নিজের হাতে তুলে নিলেন। সেদিন রাতে মামা আর মামি নিজেদের ঘরে চলে গেলেন, আর আমি পানির বোতল নিয়ে নিজের ঘরের দিকে হাঁটতে শুরু করলাম। ঘরের দিকে যাওয়ার সময় হঠাৎ চোখ পড়ল মামার ঘরের দিকে। সেখানেই মামির চোখে আমার চোখ পড়ল। মামি হালকা হাসলেন আর চোখের ইশারায় কিছু বোঝাতে চাইলেন এবং তারপর দরজাটা বন্ধ করে দিলেন। প্রথম দিনই তিনি আমাকে এমনভাবে দেখেছিলেন, যেটা আমি তখন সাধারণ একটা ভুল বোঝাবুঝি ভেবেছিলাম। কিন্তু পরে বুঝতে পারলাম, হয়তো তার মনোযোগ ছিল আমার মতো তরুণ ভাগ্নার দিকেই। পরের দিন সকালে মামা ঘর থেকে বেরিয়ে এলেন, তার মুখে এক অন্যরকম আনন্দের হাসি। মায়ের চলে যাওয়ার পর তাকে এতটা খুশি আমি কখনো দেখিনি। ভালো হয়েছে যে মামা বিয়ে করেছে। মামি আসাতে তার জীবনে কিছুটা হলেও আনন্দ ফিরেছিল। মামি এসেই ঘরটাকে আবার প্রাণবন্ত করে তুলেছিল। মামি খুব ভালোভাবেই বাড়ির দায়িত্বগুলো সামলে নিয়েছিলেন। আমি মামা আর মামির প্রেম কাহিনী জানতে খুবই আগ্রহী ছিলাম, কিন্তু মামার সাথে সে বিষয়ে কথা বলার কোনো সুযোগ পাইনি।
সকালে নাস্তা করেই মামা অফিসের জন্য বেরিয়ে যেত, আর সন্ধ্যায় ফিরে শুধুই মামির সাথেই সময় কাটাত। এটাই তো স্বাভাবিক, কারণ তাদের নতুন বিয়ে হয়েছে। মামা সন্ধ্যায় বাড়ি ফিরেই ফ্রেশ হয়ে মামিকে কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যেত। অনেক সময় তারা বাইরে থেকেই রাতের খাবার খেয়ে আসত এবং আমার জন্যও খাবার নিয়ে আসত। এভাবেই দেখতে দেখতে মামা আর মামির বিয়ের 20 দিন পেরিয়ে গেল। একদিন কলেজ থেকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরলাম। বাড়ি এসে মামির ঘরে গেলাম, দেখলাম মামি সুন্দর করে সেজে বসে আছে। তার গায়ে ঝলমলে শাড়ি আর মেকআপ একদম অন্যরকম লাগছিল। আমি মামিকে জিজ্ঞেস করলাম, কোথাও যাচ্ছ নাকি? তিনি মুচকি হেসে বললেন, না, আমি এভাবেই থাকতে পছন্দ করি, তাই আজ নিজের পছন্দমতো মেকআপ করেছি। মামির কথায় সায় দিয়ে আমি বললাম, মামি, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনার বিয়ের পর থেকেই এই প্রশ্নটা আমার মনে ঘুরছে। একবার আমাকে সেই প্রশ্নের উত্তর দিয়ে একটু স্বস্তি দিন। তখন মামি আমার কাছে এসে আমার কাঁধে হাত রেখে আমাকে বিছানায় বসিয়ে দিলেন। মামি হেসে বললেন, বলো, তোমার প্রশ্ন কি? আমি মামিকে বললাম, আপনার প্রেমের গল্পটা জানার জন্য আমি খুবই আগ্রহী। মামার সাথে আপনার প্রথম দেখা কিভাবে হলো সেটা জানতে চাই। ভাইজা তো কখনো নিজে থেকে কোনো মেয়ের সাথে কথা বলে নাই। তাহলে কিভাবে সে লাভ ম্যারেজ করল? আমার কথা শুনে মামি প্রথমে হাসতে লাগলেন এবং তারপর বললেন, তুই তোর বয়স অনুযায়ী খুবই সরল। কিন্তু চিন্তা করিস না, এখন আমি যখন এই বাড়িতে এসেছি, তোকে একটু একটু করে স্মার্ট বানিয়ে তুলব। মামি আমার প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন, তোর মামা আর আমার প্রথম দেখা হয়েছিল একবার বাস স্টপেজে। তখন তোর মামাকে বেশ চিন্তিত দেখাচ্ছিল। আমি একটু খোলামেলা স্বভাবের মানুষ, তাই আমি নিজেই তার সাথে কথা বলার চেষ্টা করলাম। এরপর থেকে আমরা প্রায়ই ওই বাস স্টপেজে দেখা করতাম, আর সে আমাকে প্রায় মদ্যপ অবস্থায় সেখানে দেখা দিত। আমি যতবারই তাকে দেখতাম তাকে বাসে ঠিকঠাক তুলে দিতাম। এভাবেই আমাদের কথাবার্তা বাড়তে লাগল। একদিন তাকে বাড়ি পর্যন্ত ছেড়ে এলাম, আর সেদিনই আমরা আমাদের অনুভূতির কথা একে অপরকে জানিয়ে দিলাম। তোমার মামা তো তখন একেবারে উচ্ছ্বাসে ভেসে গেল। সে সাথে সাথেই আমাকে বিয়ের প্রস্তাব দিল। আমার পরিবারে তেমন কেউ ছিল না, তাই আমিও তোমার মামার প্রস্তাব মেনে নিলাম। এইভাবেই আমাদের বিয়ে হয়ে গেল। মামি আমাকে আশ্বস্ত করে বললেন, চিন্তা করিস না, তোর মামা আর কখনো মদ্যপান করে বাড়ি ফিরবে না। তাদের প্রেম কাহিনীটা বেশ মজার ছিল। তোর মামা মামি ব্যবহার এবং ব্যক্তিত্ব খুব পছন্দ করেছিল, তাই আমাদের মধ্যে বিয়ে হয়েছিল। সত্যি বলতে, মামি যখন থেকে এই বাড়িতে এসেছে, আমি একবারও দেখিনি যে মামা মদ্যপ অবস্থায় বাড়ি ফিরেছে। কয়েক দিনের মধ্যেই মামি পুরো বাড়ির পরিবেশটাই বদলে দিয়েছে। কিন্তু এখন আমার মনে প্রশ্ন আসতে শুরু করেছে যে, বিয়ের পর মামি কি সত্যি আমার মামার সাথে খুশি আছে? কারণ মামির আচরণ একটু একটু করে পরিবর্তিত হতে শুরু করেছে। একদিন কথা প্রসঙ্গে মামি নিজেই বলেছিলেন যে, তোর মামা আমাকে প্রথমে তার চোখের চাহনিতেই পছন্দ করেছিল। কিন্তু আমি ভাবিনি যে সে এতটা সাধারণ হবে। আস্তে আস্তে আমি তার জীবনযাত্রায় পরিবর্তন আনছি, কিন্তু তার স্বভাব কবে বদলাবে সেটা আমি বলতে পারবো না। মামির এই কথাগুলো আমাকে একটু চিন্তায় ফেলল, কারণ এটা তাদের ব্যক্তিগত ব্যাপার ছিল। পরের দিন আমি একটু তাড়াতাড়ি বাড়ি ফিরলাম এবং দেখলাম যে মামার একজন বন্ধু বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল। সে বেরিয়ে যাওয়ার পর আমি মামির ঘরে গেলাম। আজও মামি কালকের মতোই বেশ জাঁকজমকপূর্ণভাবে সেজেছিলেন। তাকে অসাধারণ লাগছিল। আমি মামিকে জিজ্ঞেস করলাম, মামি, মামার বন্ধু বাড়িতে কেন এসেছিল? আর আপনি এত সুন্দর করে সেজেছেন কেন? কোথাও যাচ্ছেন নাকি? তার উত্তরে মামি হেসে বললেন। মামি বললেন, তোর মামার কাজের কিছু কাগজ আনানোর জন্যই ওকে বাড়িতে পাঠিয়েছিল। আর আমি যে কেন এত সেজেগুজে আছি সেটা তো কালই তোকে বলেছিলাম। মামির কথায় আমি বিশ্বাস করে নিলাম এবং তারপর নিজের ঘরে চলে গেলাম। কিছুক্ষণ পর মামি আমার ঘরে এলেন। আমি তখন পোশাক পরিবর্তন করছিলাম, তাই ওনাকে দেখে একটু লজ্জা পেলাম। কিন্তু মামি আমাকে এক দৃষ্টিতে দেখেই যাচ্ছিলেন। তিনি হেসে বললেন, লজ্জা পাওয়ার কি আছে? আমি তো তোমার মামি। তারপর তিনি কাছে এসে আমার শার্টের কলার ঠিক করতে লাগলেন। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তোমার কি কোনো প্রেমিকা নেই? আমি মাথা নেড়ে না সূচক উত্তর দিলাম। তখন মামি হেসে বললেন, ঠিকই তো, তোমার মতো একটা সাধারণ ছেলের কিভাবে কোনো প্রেমিকা থাকতে পারে? তোমার জীবনযাত্রা এতটাই সাধারণ যে কোনো মেয়ে হয়তো তোমার দিকে ফিরেও তাকাবে না। তবে একটা কথা বলি কুনাল, তুমি তোমার মামার থেকেও অনেক সুন্দর, আর তোমার শরীরও বেশ ভালোই গঠিত। তোমার জীবনযাত্রায় একটু পরিবর্তন আনতে হবে। মামি তখন আমার কাছে এসে দাঁড়ালেন এবং আমার চুলে আলতো করে হাত বুলাতে লাগলেন। তার এতটা কাছাকাছি পেয়ে আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম।
তার উপস্থিতি আমি কিছুটা লজ্জিত বোধ করছিলাম, কিন্তু তিনি সরে যাচ্ছিলেন না। পরিস্থিতি একটু অস্বস্তিকর হয়ে উঠতে দেখে আমি নিজে থেকেই কিছুটা দূরে সরে এলাম। সন্ধ্যায় মামা বাড়ি ফেরার আগে মামি তার জাঁকজমকপূর্ণ সাজগোজ ছেড়ে একদম সাধারণ গৃহবধূর মতো সেজে নিয়েছিলেন। তবে আমি লক্ষ্য করছিলাম যে মামির মুখে ধীরে ধীরে হতাশার ছায়া পড়তে শুরু করেছে। রাতে উনি যখন নিজের ঘরে যেতেন তখন খুব মনমরা হয়ে দরজা বন্ধ করে দিতেন। আমার মনে হচ্ছিল তাদের দুজনের মধ্যে কিছু একটা ঠিকঠাক চলছে না, কিন্তু আমি সাহস করে কিছু জিজ্ঞেস করার মতো অবস্থায় ছিলাম না, কারণ এগুলো তাদের ব্যক্তিগত ব্যাপার ছিল। কয়েকদিন পর মা এর সেই বন্ধু আবার আমাদের বাড়ি এলেন। মামিকে দেখে তিনি একটু অবাক হলেন এবং মামাকে বললেন, কিছুদিন ধরে আমি তোমাকে ফোন করছিলাম, কিন্তু আমি তোমার জন্য 2-3টি বিয়ের প্রস্তাব দেখে রেখেছিলাম। হঠাৎ শুনলাম তোমার বিয়ে হয়ে গেছে, অথচ তুমি আমাকে একটাও জানাওনি। আমি কিছু বলতে চাইনি, কিন্তু তুমি তো একেবারেই আমার ফোন ধরা বন্ধ করে দিলে। মামা মায়ের বান্ধবীর সামনে হাসি মুখে বিষয়টি সামলে নিয়েছিল, কিন্তু তার নিজের বিয়ে নিয়ে কিছুই বলেনি। পরে যখন মায়ের বান্ধবী নিজের চোখে মামিকে দেখল, তখনই সে খবরটা পেল। মায়ের বান্ধবী আমাদের বাড়িতে কয়েক ঘন্টা থেকেছিল, আর ততক্ষণে মামিকে ভালো করে পর্যবেক্ষণ করেছিল। সে যা বলল তা আমার মাথায় গেঁথে গেল। মামা বাড়িতে না থাকলে মায়ের বান্ধবী নির্বে আমাকে বলল, তোমার মামির আচরণ ঠিক মনে হচ্ছে না। বাড়িতে একজন তরুণ ভাগ্না আছে, এটা মাথায় রেখে তাকে শালীনভাবে চলা উচিত। আমার মনে হয় সে তোমার সামনে ইচ্ছা করে সেজেগুজে থাকে। আমি ওকে বেশি চিনি না, কিন্তু তোমার সাবধান থাকা উচিত। এই কথাগুলো মাথায় রেখে সে আমার মনে সন্দেহের বীজ বপন করে দিয়ে গেল। মায়ের বান্ধবীর কথাগুলো সত্যি ছিল কিনা তা বলতে পারবো না, কিন্তু মামির নানান কাণ্ডকারখানা আমার নজরে আসত। তবে আমি কখনো মুখ ফুটে কিছু বলিনি। মামা আর মামির মধ্যে অনেক পার্থক্য ছিল। মামা ছিল সাধারণ, গম্ভীর প্রকৃতির আর গায়ের রং ছিল শ্যামলা, কিন্তু মামি ছিল খুবই সুন্দর আর মায়াবী। মামি বেশ চালাক ছিলেন। সত্যি বলতে, আমার শ্যামলা মামাকে কি তিনি সত্যি ভালোবাসতেন? এই প্রশ্ন আমার মনে থেকেই যেত। তবে এসব নিয়ে চিন্তা করার সময় আমার ছিল না। আমার দুবেলার খাবার ঠিক সময়ে পেতাম আর বাড়ির সব কাজও সময়মতো হয়ে যেত। কিছুদিন পর মামা গ্রামে গেল। আমাদের গ্রামের বাড়ির কিছু কাজ ছিল। মামা না থাকায় বাড়িতে শুধু আমি আর মামি ছিলাম। সেদিন আমার কলেজ বন্ধ ছিল, কিন্তু আমি আমার বন্ধুর বাড়িতে কিছুক্ষণের জন্য গিয়েছিলাম। যাওয়ার সময় মামিকে বলে দিয়েছিলাম যে আমি দেরি করে বাড়ি ফিরব। তবে অল্প কিছুক্ষণের মধ্যেই আমি বাড়িতে ফিরে এলাম। বাড়িতে ঢুকে দেখি মামি আবারও সাজগোজ করে পুরো প্রস্তুত হয়ে আছে। শুধু তাই নয়, তার আচরণেও একটা অন্যরকম ভাব ছিল। সেদিন একটু অদ্ভুত মনে হচ্ছিল। মামি আমাকে ঘরে ডেকে বললেন, এসো, ভেতরে আসো। ঘরে ঢোকার পর আমি দেখলাম তিনি তার শাড়ি ঠিক করছিলেন। আমি দরজার কাছে দাঁড়িয়েছিলাম। মামি হাসি দিয়ে বললেন, বাইরে দাঁড়িয়ে কেন দেখছ? যদি কিছু জানতে বা দেখতে চাও তাহলে ভেতরে এসে দেখে নাও। আর যখন এসেছ, একটু সাহায্য করো আমার কাজে। মামি আমাকে বিছানায় বসতে বললেন এবং বেশ কয়েকটি কাপড় আমার হাতে তুলে দিলেন। তারপর বললেন, আমার শাড়ির সব ব্লাউজের বোতামগুলো লাগিয়ে দেবে। আমি একটু দ্বিধা নিয়ে বললাম, এ ধরনের কাজ আমি কখনো করিনি, তাই কিভাবে করতে হয় জানি না। তখন তিনি আমার হাত ধরে বোতাম লাগানোর পদ্ধতি শেখাতে শুরু করলেন। সেই সময় মামি আমার একদম কাছাকাছি ছিলেন, কিন্তু তার দৃষ্টিভঙ্গি আমাকে কিছুটা অস্বস্তিতে ফেলছিল। বারবার তার কাছাকাছি আসতে হচ্ছিল, আর আমি কিছুটা অপ্রস্তুত বোধ করছিলাম। ঠিক তখনই হঠাৎ করে মামি আমার নাম ধরে ডাকলেন, আর আমি যেন হঠাৎ করে বাস্তবে ফিরে এলাম। তিনি হেসে বললেন, যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবেই সব বোতামগুলো লাগিয়ে দাও। আমার অনেক উপকার হবে। আমার হাতে এমন কিছু কাপড় ছিল যা আমি ধরতেও চাইনি। মামি কি কাজ করাচ্ছেন সেটার হয়তো তাকে কোনো ধারণাই ছিল না। আমি কিছু বলতে পারিনি, শুধু চুপচাপ কাজটা শুরু করলাম। আমার হাত কাঁপছিল, কারণ ভাবি সামনে দাঁড়িয়ে এক দৃষ্টিতে আমাকে দেখছিলেন। সেদিন তিনি সারাদিন বাড়িতে অনেক সাজে গুজে ঘুরছিলেন। আমি খেয়াল করেছিলাম মামার সামনে কখনোই তিনি এমন পোশাক পরেন না। তাই আমি মামিকে জিজ্ঞাসা করলাম, তুমি মামার সামনে এভাবে কেন পোশাক পরো না? তখন তিনি বললেন, তোমার মামা একেবারেই বোরিং। তার কাছে এই ধরনের পোশাক পছন্দ নয়। তাই আমি ইচ্ছামতো চলতে পারি না। সে যখন বাড়িতে থাকে না, তখন আমি আমার ইচ্ছামতো থাকি। বলো তো, আমি কেমন লাগছি এই লুকে? আমি বললাম, তুমি দারুণ লাগছো। আর তুমি তো এমনিতেই অনেক সুন্দর।
এত সাজগোজ না করলেও তোমাকে অনেক সুন্দর লাগে। আমি তার প্রশংসা করেছিলাম, কারণ তিনি নিজেই জানতে চেয়েছিলেন আমার মতামত। আমার কথা শোনার পর তিনি আমার হাত ধরে তার ঘরে নিয়ে গেলেন। সেখানে আমাকে আয়নার সামনে দাঁড় করিয়ে নিজেও আমার পাশে এসে দাঁড়ালেন। তিনি মুচকি হেসে বললেন, বলতো আমি কেমন লাগছি তোমার চোখে? আমায় তো তুমি বেশ ভালো লাগে, তাই না? দেখো আমাদের দুজনকে একসাথে কত সুন্দর লাগছে। তোমার মামা আর তুমি, দুজনের মধ্যে কত পার্থক্য। তোমার মামা খুব সাধারণ, কিন্তু তুমি একদমই অন্যরকম, খুবই স্পেশাল। সত্যি বলতে, তুমি যেদিন থেকে আমার কথা শুনে নিজেকে একটু আলাদা রাখছো, সেদিন থেকেই তোমার ব্যক্তিত্ব যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। এই কথাগুলো বলার সময় মামি আমার হাত একটু শক্ত করে ধরে ফেললেন। যদিও তিনি আমার মামি, আমি জানতাম আমাদের সম্পর্কের একটা সীমারেখা আছে, কিন্তু মনে হলো তিনি যেন সেই সীমা ভুলে গিয়েছিলেন। তার পাশে থাকতেই আমি কিছুটা অস্বস্তি অনুভব করছিলাম। তাই নিজেকে দ্রুত সরিয়ে নিয়ে আমি আমার ঘরে চলে গেলাম। সারা রাত আমি আমার ঘরের দরজা আর খুলিনি, শান্ত থাকার চেষ্টা করছিলাম। পরের দিন কলেজ বন্ধ থাকলেও আমি সকালে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, কারণ সেদিন মামির সামনে থাকা সম্ভব ছিল না। মামি বলতো, তোমার মামা খুব বোরিং, আর আমাকে কাছে আসার চেষ্টা করত। কয়েকদিন ধরে তার আচরণে অনেক পরিবর্তন এসেছিল। বিয়ের প্রথম দিকে মামি খুবই আদর্শ স্ত্রী হিসেবে নিজেকে উপস্থাপন করত, কিন্তু সময়ের সঙ্গে তার আচরণ পুরোপুরি বদলে গেল। এখন সে প্রায়ই মামার সমালোচনা করতে শুরু করেছে। আমি ভাবতাম, মামার এমন কি ত্রুটি ছিল যে সে মামিকে সুখী রাখতে পারছিল না? আর সেই কারণেই কি ভাবির আমার প্রতি মনোযোগ বাড়ছিল তার। সেই রাতে যখন মামা বাড়িতে ছিল না, মামির অস্বাভাবিক আচরণে আমি নিজেকে ঘরে আটকে রেখেছিলাম। কিন্তু মাঝ রাতের সময়ে কাউকে বাড়িতে ঢুকতে দেখলাম। জানি না সে কে ছিল। 3 দিন পর মামা বাড়িতে ফিরল। নাস্তার সময় আমি সবার সামনে তাকে জিজ্ঞাসা করলাম, মামা, তুমি কি গত রাতে তোমার কোনো বন্ধুকে কাগজপত্র নিতে বাড়িতে পাঠিয়েছিলে? আমি যখন মামাকে জিজ্ঞাসা করলাম তিনি কি কাউকে বাড়িতে পাঠিয়েছিলেন, তিনি সরাসরি না বললেন এবং রাগে মামির দিকে তাকালেন। এরপর মামা মামিকে প্রশ্ন করলেন, এখানে কে এসেছিল? এই প্রশ্ন শুনে মামি কেঁদে ফেলল এবং বলল, তোমার ছোট ভাগনা মিথ্যা বলছে। আমি তো আসলে তোমার সঙ্গে তোমার ভাগনার বিষয়ে কথা বলতে চেয়েছিলাম। আমি ওর ভুলগুলো এড়িয়ে গিয়েছিলাম, কিন্তু এখন সে আমার বদনাম করতে চাইছে। মামি বললেন, যখন তুমি গ্রামে ছিলে তখন কুনাল কিছুটা অদ্ভুত আচরণ করতে শুরু করেছিল আমার সঙ্গে। এই কথা বলার সময় তিনি মামাকে কিছু ভিডিও দেখাতে শুরু করলেন। মামি অভিযোগ করলেন ও আমার সাথে খারাপ ব্যবহার করেছে। মামি আরও জানালেন যে কুনাল এর অজান্তে আমি কিছু ভিডিও রেকর্ড করে রেখেছিলাম, যা এখন মামাকে দেখাচ্ছেন। তিনি বললেন, কুনাল তার ঘরে এসে এমন কিছু আচরণ করেছিল যা স্বাভাবিক ছিল না। তিনি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে নিজেকে ঘরে বন্দি করে রেখেছিলেন। মামা মামির কথা শুনে বেশ মর্মাহত হলেন এবং তার উপর পুরোপুরি বিশ্বাস করে আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকালেন। মামা রেগে গিয়ে আমার দিকে চিৎকার করে উঠলেন, এমনকি আমাকে শাসানোর মতো আচরণও করতে লাগলেন। আমি অবাক হয়ে গেলাম, তবে মামি নিজেই তাকে শান্ত করে আমার থেকে দূরে সরিয়ে দিল। সেদিন মামা রাগ নিয়ে অফিসে চলে গেল। তার যাওয়ার পর মামি তার মুখের মিথ্যে অশ্রু মুছে আমার কাছে এসে বলল, কুনাল, তোমার মামাকে কিছু জিজ্ঞেস করার আগে একবার আমার সঙ্গে কথা বলতে পারতে। মামি আমাকে বলল, তুমি অকারণে তোমার মামার সামনে মিথ্যে বললে কেন? তুমি মিথ্যে বলছিলে, তাই আমি তোমার আসল ঘটনা মামার সামনে তুলে ধরলাম। তবে এরপর থেকে এমন কিছু করো না। যদি তোমার কোনো ইচ্ছা থাকে তা আমাকে জানাতে পারো। আর হ্যাঁ, নিজেকে ছোট ভেবো না। তোমার যে কোনো ইচ্ছে পূরণ করতে আমি রাজি আছি, শুধু একবার বলেই দেখো। মামির এই কথাগুলো মানে তখন আমার পুরোপুরি বোঝা হয়ে গিয়েছিল, কিন্তু একই সঙ্গে আমার ভীষণ রাগও হচ্ছিল। সে আমাকে মামার সামনে মিথ্যাবাদী হিসেবে উপস্থাপন করেছিল। সেই রাগ নিয়ে আমি তাড়াতাড়ি কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কলেজে গিয়েও কোনো ক্লাসে মন বসাতে পারিনি। মামির কথাগুলোই আমার মাথায় ঘুরছিল। মামিকে দেখে মনে হচ্ছিল সে আমার থেকে কিছু আলাদা ধরনের প্রত্যাশা করছে, কিন্তু আমি সবসময় তাকে নিজ থেকে দূরে রাখার চেষ্টা করতাম। সত্যি বলতে, আমি এত ছোট ছিলাম না যে বারবার এক সুন্দরী মহিলাকে নিজ থেকে দূরে ঠেলে দেব। যেহেতু ভাইয়ের চোখে আমি ইতিমধ্যে খারাপ হয়ে গেছি, তাই মামির কথা মতো চললে কিছু হবে না। মামি তো ইতিমধ্যে সবসময় আমার পক্ষে ছিল। সেই মুহূর্তে হঠাৎ করেই আমি সিদ্ধান্ত নিলাম কলেজ থেকে বাড়ি ফিরে যাব।
বাড়িতে পৌঁছেই দরজা খুলে ভেতরে ঢুকে পড়লাম এবং সোজা মামির ঘরের দিকে এগোলাম। সেদিনও সে প্রতিদিনের মতো নিজেকে সুন্দরভাবে প্রস্তুত করেছিল। আমাকে দেখেই তার চোখে খুশির ঝলক দেখা গেল। কাছে এসে বলল, তুমি এসে গেছ। আমি জানতাম আমার এই সাজসজ্জা তোমার নজর কাটবেই। চিন্তা করো না, তবে একটা অনুরোধ, তুমি নিজের মুখ বন্ধ রাখবে, বিশেষ করে তোমার সেই বোরিং মামার সামনে। এখানে যা কিছু দেখেছ সেটা বাইরের কারো কাছে বলো না। আমি তখন এমন ভাব দেখালাম যেন দাদার প্রতি আমারও রাগ আছে। তার কথায় সায় দিলাম। তখন সে এমন এক সম্পর্ক গড়ে তোলার প্রস্তাব দিল যা আমি চাইনি। আমি সেই পরিস্থিতি থেকে নিজেকে বের করার চেষ্টা করছিলাম, কিন্তু তখন হঠাৎ আরেকজন ব্যক্তি বেরিয়ে এলো ঘর থেকে। যখন সে ঘর থেকে বেরিয়ে এলো তখন মামা তাকে ধরে ফেলল। মামার কণ্ঠ শুনে মামিও বাইরে এলো। মামিকে সাজগোজ করা অবস্থায় দেখে মামার আগে পাগল হয়ে গেল। সে বলল, তুমি আবারও এই রূপে আসলে? আমি তোমার সঙ্গে বিয়ে করেছিলাম শুধু তোমাকে ভালো জীবন দিতে। আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু তুমি এখনও আগের সেই জায়গায় আছো। কিছুক্ষণ আগে যে ব্যক্তি মামির ঘরে ছিল সে মামার বন্ধু সুনীল। মামি আমাকে যে প্রেম কাহিনী শুনিয়েছিল তা সম্পূর্ণ মিথ্যে ছিল। মামা আর মামির পরিচয় হয়েছিল এক ডান্স বারে। মামাকে মদ্যপানে আসক্ত করেছিল সেই সুনীল, যিনি তাদের প্রথমে বারে নিয়ে যেতেন। সুনীলই মামার পরিচয় করিয়ে দিয়েছিল সেই মহিলার সঙ্গে, যার আসল নাম তানিয়া নয়, বরং ছিল সুমাইয়া। মামা তাকে ভালো জীবন দিয়েছিল, এমনকি তার নামও বদলে দিয়েছিল। মামার রাগ দেখে মামি ভয় পেয়ে গেল। সে বলল, সব প্ল্যান সুনীলের ছিল। আমি তোমাকে কখনোই ভালোবাসিনি। আমার আসল প্রেমিক সুনীল। ওই আমাকে বলেছিল তোমার সঙ্গে প্রেমের ভান করতে। সেই জন্যই আমি প্রতি রাতে তোমার সঙ্গে ঝগড়া করতাম। সেটা সুনীল এর পরিকল্পনার অংশ ছিল। ও চাইছিল তোমাকে মানসিকভাবে দুর্বল করে তোমাকে হাসপাতালের পথে ঠেলে দিতে। সবকিছুই প্ল্যানের অংশ ছিল। আমি তো শুধু আমার প্রেমিকের নির্দেশ অনুসরণ করছিলাম, বলল মামি। সুনীল তোমার কাজে উন্নতি সহ্য করতে পারছিল না, তাই সে এই পুরো পরিকল্পনা তৈরি করেছিল। একবার যদি তোমাকে পাগল প্রমাণ করা যেত, তাহলে তোমাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হতো, আর তখন তোমার জায়গায় সে বসতে পারত। এটাই ছিল আমাদের আসল উদ্দেশ্য। মামা যখন পুলিশে দেওয়ার হুমকি দিল, তখন মামির মুখ থেকে সত্যটা বেরিয়ে এলো। সে ভেবেছিল সত্য বললে মামা হয়তো তাকে পুলিশে দেবে না, কিন্তু সুনীল সঙ্গে মিলে সে যে অপরাধগুলো করেছে তার জন্য সেও সমানভাবে দায়ী। সে ছিল এক অসৎ মেয়ে, তাই আমার দিকে খারাপ নজর দেওয়ার সময় একটুও ভাবেনি। মামার তো মা বাবার কথা মেনে বিয়ে করেছিল। মা সবসময় বলতেন, তোমার বিয়ে এমন এক মেয়ের সঙ্গে হবে যে দরিদ্র ও সহায়ক। মামা তানিয়ার অর্থাৎ সুমাইয়া একজন দরিদ্র ও সহায়ক মেয়েকে দেখেছিল এবং তাকে ভালো জীবন দেওয়ার জন্যই বিয়ে করেছিল। কিন্তু সেই অসৎ মেয়ে আর মামার কাছের বন্ধুই মিলে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করল। মানুষ যখন জীবনে উন্নতি করে তখন তার সাফল্যে খুশি হওয়ার লোক কম থাকে আর হিংসা করার লোক বেশি। বেশিরভাগ সময় সেই হিংসুটেরা তার কাছের মানুষগুলোই হয়। মামার সরলতাই তার জন্য কাল হলো, কারণ সে সবসময় সবার ভালো চেয়েছে। মামা সবসময় সবার ভালো চাইত, কিন্তু তার নিজের স্ত্রী আর বন্ধুই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করল। মামা শেষমেশ তাদের পুলিশের হাতে তুলে দেয়। এরপর অনেক বছর কেটে গেল, কিন্তু মামা আর বিয়ে করল না। সে আমাকে পড়াশোনা করিয়ে জীবনে প্রতিষ্ঠিত করল এবং ভালো একটা চাকরি পেতে সাহায্য করল। মামার সঙ্গে যা কিছু ঘটেছিল তা দেখে আমারও বিয়ের প্রতি বিশ্বাস উঠে গিয়েছিল। কিন্তু সব মেয়েই একই রকম হয় না, এই সত্যটা আমি প্রিয়ার সঙ্গে পরিচয়ের পর বুঝতে পারলাম। প্রিয়ার সঙ্গে আমার বিয়ের প্রস্তাব মায়ের এক বন্ধু এনেছিলেন। আমাদের বিয়ে একটা সুশৃঙ্খল পরিবারে হয়েছিল এবং সেই কারণেই সমাজে আমরা যথেষ্ট মান সম্মান পেয়েছি। সেই সম্মান ও মূল্যবোধের কারণেই আমাদের দাম্পত্য জীবন সুন্দরভাবে চলছিল। আমাদের সুখী সংসার দেখে মামার বিশ্বাস ফিরে এলো যে সব মেয়ে খারাপ নয়। তখন সে নিজের বিয়ের ব্যাপারে মায়ের বন্ধু আন্টিকে অনুরোধ করল। আন্টির মাধ্যমে মামারও বিয়ে হয় এক ভালো মেয়ের সঙ্গে, যেসব গুণে পরিপূর্ণ ছিল এবং সমাজের মূল্যবোধ সম্পর্কে সচেতন ছিল। এই কারণেই মামার জীবনও সুখে চলতে লাগল। বন্ধুরা, পরিবার দ্বারা নির্ধারিত সম্পর্কগুলো সমাজে সম্মান পায়। অন্যদিকে নিজ ইচ্ছায় তৈরি সম্পর্কগুলো প্রায়ই বিশ্বাসঘাতকতার দিকে এগিয়ে যেতে পারে, কারণ সেগুলো অধিকাংশ সময় সঠিকভাবে যাচাই করা হয় না। সম্পর্কগুলোতে কোনো ভয় বা মান সম্মানের প্রশ্ন থাকে না, তাই যে কোনো সম্পর্ক গড়তে হলে পরিবার ও তাদের আশীর্বাদের গুরুত্ব থাকা উচিত। বন্ধুরা,
আজকের আমাদের ছোট্ট গল্পটি ছিল এই বিষয় নিয়ে। আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।